আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক এবং আরাম আয়েশে রাখুক। আসলে দুনিয়াটি আরাম আয়েশের জন্য নয়, দুনিয়াটি হলো পরিশ্রমের জায়গা। তা কথা না বাড়িয়ে আজকের ক্লাসের মধ্যে চলে আসি। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। এবং এই অধ্যায় নিয়ে যখন আলোচনা করব, এই অধ্যায়টির আলোচনা একটু লম্বা হয়ে যাবে, ভিডিওর লেন্থ বা পরিধি একটু বেশি হয়ে যাবে এবং সব ভিডিওর প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে তোমরা এই ক্লাসটি করবে। আপনারা বা তোমরা এই ক্লাসটি দেখবে বা দেখে থাকবেন। আশা করি এই ক্লাসটি দেখার পরে আপনার সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোনো সমস্যা না থাকার কথা। এবং আমি চেষ্টা করব এই ক্লাসের মধ্যে আমার প্রয়াস থেকে বা আমার কাছ থেকে বা আমার নিজের কাছ থেকে নিজে থেকে তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে আমরা অগ্রসর হই। আজকে আরও একটু সমস্যা হবে, বাইরে দিনের কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, একটু নয়েজ আসবে। বিরক্ত বোধ না করে ক্লাসটি দেখবে এবং ক্লাসটি দেখে আমাকে কমেন্টে জানাবে বুঝলে কি বুঝলে না। যদি বুঝে থাকো অবশ্যই জানাবে, না বুঝলেও বলবে, কমেন্টে জানাবে যে কোন জায়গায় বুঝো নাই, নোট করবে। এবং ক্লাসটি শুধু দেখবে না, ক্লাসটি দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে বসবে এবং সপ্তম শ্রেণীর গণিত বই নিয়ে বসবে, প্রথম অধ্যায় নিয়ে বসবে। আমি যে টপিকগুলো দেখাবো এগুলো তুমি ধরে এই অঙ্কগুলা বা এই টপিকগুলা বা এই যে বিষয় নিয়ে অঙ্কগুলো বা সমস্যাগুলো সমাধান করেছে এইগুলা দেখবা। আমাদের এই অধ্যায়ে আমরা কি আলোচনা করব। এই অধ্যায়টি হলো, এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: বর্গ ও বর্গমূল, দ্বিতীয় পূর্ণবর্গ সংখ্যা, বর্গ সংখ্যার ধর্ম, বর্গমূলের চিহ্ন, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, দশমিক সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা, ভগ্নাংশের বর্গমূল, মূলদ ও অমূলদ সংখ্যা, সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ। তাহলে বলতে পারো যে এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম হলো মূলদ ও অমূলদ। এই অধ্যায়ের নাম কি? মূলদ ও অমূলদ। সর্বপ্রথম আসি আমরা এই বর্গের মধ্যে। সর্বপ্রথম আমরা আসি বর্গ এর মধ্যে, বর্গ এর পরে আমরা আসব বর্গমূলের মধ্যে। মনে করো তোমরা ষষ্ঠ শ্রেণীতে বা এই পঞ্চম শ্রেণীতে তোমরা দেখে আসছো যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। আবার পড়েছ যে চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সেটি হচ্ছে বর্গ। আমি এমন একটি বর্গ নিচ্ছি, হয়তো বোর্ডের মধ্যে তাও নাও হতে পারে। মনে করে একটি বর্গ। এই বর্গ কয় মাত্রিক? বর্গ 2 মাত্রিক। দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ একটি দৈর্ঘ্য, কিন্তু ভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? ওই প্রস্থ বরাবর 3 গড়, ওই দৈর্ঘ্য বরাবর 3 গড়। তাহলে আমি আর একটু ছোট করে দেই। কি আয়ত হয়ে গেল? না,
হ্যাঁ, এগুলো বৃত্ত ভরাট। দেখো, আমি মনে করো আমি একটি বর্গ নিয়েছি, জ্যামিতিক বর্গ নিয়েছি, যার দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান। এখন এই জ্যামিতির যে আমি প্রস্থ নিয়েছি, প্রস্থ বরাবর আমি নিয়েছি 3টি বৃত্ত, 1, 2, 3, এবং দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর সর্বপ্রথম আমি দৈর্ঘ্য বরাবর 3টি বৃত্ত নিয়েছি। তারপর মনে করো আমি এটাকে প্রস্থ বললাম। প্রস্থ বরাবর 1টি, 2টি, 3টি নিলাম। ওকে, আমরা জানি বর্গ একটি চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রফল, বা বর্গ একটি আয়ত, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, আয়তের 2টি কর্ণের দৈর্ঘ্য সমান, বর্গেরও 2টি কর্ণের দৈর্ঘ্য সমান, বর্গের 4 বাহু, বর্গের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি, আয়তের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। তাহলে আমরা আসি, যদি বর্গ একটি আয়ত হয় তাহলে কি বলবো আমরা? আমরা বলবো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। বলতে পারি কি পারি না? অবশ্যই পারি। এই 3 এবং 3কে যদি আমরা গুণ করি, 3 স্কয়ার হবে। 3 স্কয়ার বলতে 2টা 3কে গুণ করলে 9। দেখো, এখানে গুণেও দেখবে তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই বর্গকে যখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ আকারে নেব এবং এর ভিতরে দেখব কয়টি বৃত্ত নেওয়া গেছে, তখন এই বর্গকে আমরা বলবো পূর্ণ বর্গক্ষেত্র। কি বলবো? পূর্ণ বর্গক্ষেত্র বলবো। তাহলে আমরা এটা মুছে দিই, এটাকে মুছে দেই, এটাকে এই জায়গায় লিখি। মনে করো 3 গুণ 3 গুণ 3-এর উপরে স্কয়ার 9। প্রশ্ন হতে পারে, যদি বর্গ হয়, এই বর্গ সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। এই সংখ্যার মধ্যে দেখো, 3কে যদি আমি 2 বার গুণ করি, গুণ করলে যে সংখ্যাটি পাব, ওই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। এবং ওই পূর্ণবর্গ সংখ্যার সাপেক্ষে প্রথম সংখ্যাটি হবে ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। আমি মনে হয় বুঝাতে পারছি। তাহলে আমরা এরপরে চলে যাই। আমরা কয়েকটি পূর্ণবর্গ সংখ্যা লিখি। আমরা কি লিখি? কয়েকটি। আমরা এই টপিকে যাই, পূর্ণবর্গ সংখ্যা। প্রথমে লিখি যে বর্গের বাহুর দৈর্ঘ্য। একটু লিখি, বর্গের বাহুর দৈর্ঘ্য কি আকারে? মিটার আকারে। এটি টান দেই। এরপরে রাখলাম বর্গের ক্ষেত্রফল। ওকে, এবং ক্ষেত্রফলটা মিটার স্কয়ার। এই জায়গা লেখার আগে আমি একটি সূত্র মনে করিয়ে দেই, যেটি আমি একটু আগে বলেছি। যদি একটি বর্গের বাহু যদি 2 সেন্টিমিটার হয় বা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? আমি যেভাবে শিখেছি খুবই সহজভাবে আমার কাছে মনে হয়েছে যে আমি বলবো যে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। বর্গক্ষেত্রের আমি যদি সহজভাবে বলি তাহলে বলবো, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, সেহেতু আমি বলবো এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। এখন যদি আমার এক বাহুর দৈর্ঘ্য 2 হয়, তার উপরে 2 কত হবে? 4। যদি আমার এক বাহুর দৈর্ঘ্য 3 হয়, কত হবে? 9 হবে। যদি আমার এক বাহুর দৈর্ঘ্য 4 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 16 হবে। এই 16 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, আর এই 4 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল বা মূল সংখ্যা। তাহলে আমরা আসি, দয়া করে একটু ধৈর্য ধরে দেখবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। মনে করো এক বাহুর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে তুলনা করি। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য পূরণ প্রস্থ বলি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ বলি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওইটাকে কি বলতে পারবো? এই সূচক আকারে বলতে পারবো। এটা মূল, এটা সূচক। মানে এককে কয়বার গুণ করব? 2 বার গুণ করব। এককে যতবারই গুণ করি না কেন কত হবে? 1 হবে। বা এইটাকে আমরা এভাবেও বলতে পারি যে 1 গুণ 1, আর এককে তুমি যতবারই গুণ করো না কেন এই একই হবে। তে দেখা গেল বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তার ক্ষেত্রফল হইল 1 মিটার স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার বা বর্গ। তারপরে আমি দেখাই যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মাত্রা 2টা, দ্বিমাত্রিক। এই 4কে আমরা, এই 2 গুণ 2কে বলবো আমরা 4, এই 4কে আমরা বলবো 2 এর উপরে স্কয়ার। এভাবে লেখা যায়। কি হলো না, যে এক বাহুর দৈর্ঘ্য 2, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। আর একটি সংখ্যা বলি 3, এই 3 গুণ 3 কত হলো? 9। 9কে কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আর একটি সংখ্যা 5 নিলাম, 5 সেন্টিমিটার বা 5 মিটার। 5 গুণ 5 দৈর্ঘ্য পূরণ প্রস্থ কত হলো? 25। এই 25কে কি আমরা লিখতে পারি না এভাবে, এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার? অবশ্যই লিখতে পারি। তারপরে আমরা কত নিতে পারি? 6। 6কে নিলে একইভাবে কোনো পরিবর্তন নেই। 6 6 36। হ্যাঁ, এই 6টা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, 6 স্কয়ার হচ্ছে বাহুর বর্গের ক্ষেত্রফল। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার। এইটাকে যদি আমরা এভাবে না নিয়ে, মানে ডট 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 আর তো অনেক সংখ্যা নেওয়া যায়, নিতাম, তাহলে এটা হতো a গুণ a, মানে a স্কয়ার। কি হতো? s স্কয়ার। তাহলে a স্কয়ার যদি পূর্ণ বর্গ সংখ্যা হয়, তো a স্কয়ার এর বর্গমূল হবে a। এই সংখ্যাগুলো আমরা মুছে দিই, দিয়ে পরবর্তীতে চলে যাই। লক্ষ্য করো, এই জায়গায় আমি কয়েকটি সংখ্যা রেখে দিলাম। সংখ্যাটা কি? 1 4 9 25 34। এই সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল হলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা। শুধুমাত্র কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তারপরে আসি আমরা
যদি পূর্ণ বর্গ সংখ্যাকে বলি, যদি পূর্ণ বর্গ সংখ্যাকে বর্গমূল করি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাব। আবার পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাব। ওকে, এই টপিকে আসি। বর্গ সংখ্যার ধর্ম। বর্গ সংখ্যার ধর্ম। আমি একটি চার্ট তৈরি করি। একটু সুজা দাও। মনে করো এই জায়গায় সংখ্যা, এই জায়গায় বর্গ সংখ্যা, সংখ্যা বর্গ সংখ্যা। তাহলে আর এই কলামটি লাগবে না। মনে করে একটি সংখ্যা নিলাম 1, একের বর্গ সংখ্যা হলো 1। 2 নিলাম, 2 এর বর্গ সংখ্যা হলো 4। 3 নিলাম, 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9। 4 নিলাম, 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16। 5 25, 6 36, 7 49, মানে 7কে 2 বার গুণ করলে 49। 8 64, 9 9 81। এই কলামটা হচ্ছে বর্গ সংখ্যা, আর বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে এই কলামটা। এরপরে আমি নেই, কত পর্যন্ত নেওয়া যেতে পারে? 10। 10-এর পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা হচ্ছে 100। 11 121, 12 144, 13 169, 14 196, 15 225, 16 256, 17 200, যা সম্ভবত 8 9। আর কোনো কিছু ভুল লিখছি? কত? 17 17, হ্যাঁ 289। 18 হলে হবে 324। 324। যদি 19 নেই তাহলে হবে 361। যদি 20 নেই হবে 400। দেখো, আমি এই সংখ্যাগুলো হচ্ছে সংখ্যা, এই সংখ্যাগুলো হচ্ছে বর্গ সংখ্যা। আমরা নবম দশম শ্রেণী পর্যন্ত সাধারণ গণিতের বেলায় এই সহজ হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা এই চার্ট বা এই তালিকাটি আমরা মনে রাখলেই চলবে।
এখন আসি কথায়। 1 যদি বর্গ সংখ্যা হয় তার বর্গমূল 1, 4 যদি বর্গ সংখ্যা হয় তার বর্গমূল 2, 9 যদি বর্গ সংখ্যা হয় তার বর্গমূল 3, 16 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তার বর্গমূল 4, 25 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তার বর্গমূল 5, 36 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় 6 হচ্ছে তার বর্গমূল, 49 যদি বর্গ সংখ্যা হয় তার বর্গমূল সংখ্যা হচ্ছে 7, 64 8, 81 9, 110 121 11, 144 12, 169 13, 196 14, 225 25, 15, 256 16, 289 17, 324 18, 361 19, 420। এই সংখ্যাগুলো মনে রাখলে হবে। এখন আমরা আসি যে এইগুলা পড়লাম যখন, আমরা কিভাবে চিনব বা কিভাবে বুঝতে পারবো এই সংখ্যাগুলা পূর্ণবর্গ সংখ্যা আর এই সংখ্যাগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো, আমরা যে বর্গ সংখ্যা নিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করো। 1 4 9 6 5 6 9 4 1 0 1 সরি এসব কি পড়াচ্ছি রে বাবা, এসব কি পড়াচ্ছি? ডবল 0 1 4 9 6 5 6 9 4 1 ডবল 0। খুবই ঠান্ডা মাথায় শুনো, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 তারপরে 9, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 1 4 6 5 9, এগুলা বারবার আসছে। এবং যদি কোনো সংখ্যার শুরুতে একক এবং দশক স্থানীয় এই দুইটি সংখ্যা যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। আমি আবারও বলছি, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 9 এবং একক ও দশক স্থানীয় সংখ্যা, ডান দিকের একক ও দশক স্থানীয় সংখ্যা ডবল দুইটি শূন্য হয়, তাহলে ওই সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। তাহলে কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা নয়? তা হলো, দেখো, 2 3 7 8। আবারও বলি, যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 9 0 0 তা পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। আর যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 8, ওই সংখ্যাগুলা পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে বর্গ সংখ্যার ধর্ম ক্লিয়ার হলো কি হলো না? অবশ্যই হলো। বুঝছো? বোঝা গেছে? হ্যাঁ, খুবই ভালোভাবে বোঝা যাবে যদি তুমি একটু সময় দাও। তুমি বুঝতে পারবে। পরবর্তীতে যাই। আরো একটু আলোচনা করি। মনে করো, একটু আগে যে বলেছি যে 1
4 বা যেসব সংখ্যার একক স্থানীয়, যেসব পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, 8, 81, তারপরে হচ্ছে 1, 2, 1, 121, এরপরে হচ্ছে 1, 6, 3। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। এবং এই সংখ্যাগুলোকে যদি বর্গ করি, যদি আমরা বর্গমূল করি, এই পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাব। কি পাব? পূর্ণ সংখ্যা পাব। এবং ওই পূর্ণ সংখ্যাগুলো কি হবে? লক্ষ্য করো, ওই সংখ্যাগুলো হবে 1 অথবা 9। কত হবে? 1 অথবা 9। এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গমূল করি, পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে বর্গমূল করি, তাহলে সংখ্যা পাবো 1, 9। শুধু সংখ্যা বলবো না, আমরা বলবো পূর্ণ সংখ্যা। কি বলবো? পূর্ণ সংখ্যা। আরও আসি, মনে করো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, 9, 4, 49। আরেকটি আছে 9, 6, 1, 9, 49, 169। এই পূর্ণ বর্গ সংখ্যাগুলো যদি বর্গমূল করি, তাহলে যে পূর্ণ সংখ্যাগুলো পাবো তা কি পাবো? তা পাবো 3 এবং 7 পাবো। কত পাবো? 3 এবং 7 পাবো। 3 আর 7 পাবো। আবার আরও কিছু সংখ্যা আছে 6, 1, তারপরে আছে 6, 3 মানে 36, তারপরে আছে 6, 9, 1, তারপরে আছে 6, 5, 2। এই সংখ্যাগুলোকে যদি, এই পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে যদি আমি বর্গমূল করি, তাহলে পাবো 4 আর পাবো 6। একটু লক্ষ্য করো, শান্তি মনে ঠান্ডা মাথায় চিন্তা করো। ওই পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে আমরা যখন বর্গমূল করলাম, তখন তাও 1, 9, 3, 7, 4, 6। আর যখন এই ধরনের একক স্থানীয় সংখ্যাগুলোকে আমি বর্গ করব, এই ধরনের সংখ্যা পাব। মানে 1কে করলে 1-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 1। যদি 9কে করি 81, 3কে করি 9, 7কে করি 49, এটাও কোনো না কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা। 4কে করলে 16, 36কে করলে 6, বা 6কে বর্গমূল করলে 36। আমরা কিছু যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে, তার বর্গমূল হবে 1 অথবা 9। এবং যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তার বর্গমূল হবে 3 এবং 7। যেসব সংখ্যার একক স্থানীয় সংখ্যা 6 হবে, তার বর্গমূল হবে 4 অথবা 6। তাহলে এই জায়গায় তোমার ব্রেইনের মধ্যে সেট আপ হয়ে যাবে, তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না। আর এখন ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। জানি না কয়টি লিখতে হবে। এই জায়গায় হবে বর্গ সংখ্যা, এই জায়গায় হবে বর্গমূল, এই জায়গায় হবে বর্গ সংখ্যা, বর্গমূল। এই জায়গায় দিয়ে দিই বর্গ সংখ্যা,
বর্গমূল। লক্ষ্য করো, আমরা শিখেছি এক হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 1 এর বর্গমূল কি হবে? 1। আমরা শিখেছি পূর্ণবর্গ সংখ্যা 4, 4 এর বর্গমূল কত হবে? 2। আমরা শিখেছি 9 পূর্ণবর্গ সংখ্যা, 9 এর বর্গমূল কত হবে? 3। আমরা শিখেছি 16 এর পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 4। 25 পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 5। 34 পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 6। 49 পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 7। 64 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 8। তারপরে 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 9। 100 পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 10। 121 121 পূর্ণ বর্গ সংখ্যা বা শুধু বর্গ সংখ্যা, তার বর্গমূল হবে আমরা জানি 11। তারপরে আমরা জানি 144 তার বর্গমূল হবে 12। 169 পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 13। 196 তার বর্গমূল হবে 14। 100 কি হবে? না, আর 100। 225 তার বর্গমূল হবে 15। তারপরে আমরা দেখি যে 256 তার বর্গমূল হবে 16। 289 তার বর্গমূল হবে 17। 324 তার বর্গমূল হবে 18। 361 তার বর্গমূল হবে 19। 400 পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হবে 20। এখন কথায় আসি, যদি পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করি, ক্লিয়ার কথা, একেবারে ক্লিয়ার কথা, শুনো, মন দিয়ে শুনো। যদি পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করি, তাহলে ওই বর্গমূলগুলা আমরা পাবো পূর্ণ সংখ্যা। কি পাবো? পূর্ণ সংখ্যা। একটু পরে টপিকে আসছে। আবারও বলি, যদি পূর্ণবর্গ সংখ্যাকে আমরা বর্গমূল করি, তাহলে যে উত্তরটুকু পাবো তা পাবো শুধু পূর্ণ সংখ্যা। কি পাবো? বর্গমূল কি পাবো? শুধু পূর্ণ সংখ্যা। একটু কঠিন হয়তো তোমাদের জন্য, বা কঠিন লাগছে, মনোযোগ ধরে রাখো, একটু কষ্ট হবে, একটু কষ্ট করে মনোযোগ ধরে রাখো, কাজে আসবে। যখন এই পাঠটুকু বা এই অধ্যায়ের প্রতিটা টপিক তুমি শিখবা, যখন তুমি এই অধ্যায়ের প্রত্যেকটি নিয়ম শিখবা, শেখার পরে তোমার কাছে খুবই ভালো লাগবে, মন হালকা হয়ে যাবে, মাথা মনে হবে অনেক হালকা হয়ে গেছে। এই যে একটি প্যারা ছিল এই অধ্যায়, প্রথম অধ্যায়, এত কি পেঁচাল, শিখা পরে মনে হবে হে এটা তো আমি পারি, এটা আমার কাছে সহজ। দেখো এরপরে কি লিখি, বর্গমূলের চিহ্ন। এই টপিকটা ওনাকে সবুজ চিহ্ন দিয়ে দেই জনাবকে। বর্গমূলের চিহ্ন, আমরা গণিতে যে বর্গমূলের চিহ্নটি দেই, এই চিহ্নটি হচ্ছে বর্গমূলের চিহ্ন। এখন আসি,
ওই বর্গমূলের মান আমরা ধরে নেই 2/1। ওকে, তাহলে মনে করো আমি লিখলাম 9কে আমার বর্গমূল করতে হবে, মানে 9 পূর্ণ বর্গ সংখ্যাকে বর্গমূল করতে হবে। আমি লিখলাম 3/² এই বর্গমূল চিহ্নের পরিবর্তে লিখলাম 2/1 বা হাফ, তারপরে 3। এই সংখ্যাটা সবসময় এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, 2 1 2। ভগ্নাংশের লবেও 2 হরেও 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। 3/1 যে কথা, 3 ওই কথা। তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। আমরা পরবর্তী টপিক, আমরা যখন প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে পড়েছি, আমাদের লেখাপড়ার শুরুটুকু করেছেন আমাদের মায়েরা। মা যখন আমাদেরকে পড়া শিখিয়েছেন, বড় আনন্দের সময় ছিল। এখন দেখলে বা এখন মনে হলে আনন্দ লাগে। কিভাবে আনন্দ লাগে? যে আমাদেরকে পড়াতে বসতো, 1 2 3 4 5 6 7 8 9 0 সব বলো। আমরা 1 2 বার বলতাম। আমাদের এই ছোটো থাকতে যারা শিশু আছে, দেখবে তাদের দিকে লক্ষ্য করে দেবে, তাদের মধ্যে কত রকমের কাজ রয়েছে। তুমি এই দিকে পড়াবে, সেই দিকে তাকাচ্ছে, এই করছে সেই করছে, এসবের মধ্যে। তখন মা কী করতো? বা ভাই পড়াতো, বোন পড়াতো, বেশিরভাগ ক্ষেত্রে মা। তখন মা এই পিঠের মধ্যে দিত। এটা যে কী রকমের ঔষধ ছিল, এটা যারা খেয়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। আবার কেউ ঝাড়ু, আরও বহু কিছু আছে খেয়ে শিখেছে। এই শিশুকালে যখন আমরা পড়া শিখেছি, আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের মায়েরা, বাবারা একটু সময় কম দেয়, কিন্তু মারা খুবই ভালোভাবে সময় দেয়। আমরা এই মায়ের হাত ধরেই এই লেখাপড়া শিখেছি। এই কথা কেন বললাম? যখন আমাদেরকে সংখ্যা শিখাইছে, তখন আমাদেরকে সংখ্যা শিখাইছে জোড় সংখ্যা। সংখ্যা কয় প্রকার? সংখ্যা 2 প্রকার। কি কি? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যা কয় প্রকার? জোড় যৌগিক, জোড় মৌলিক। বিজোড় সংখ্যা কি? বিজোড় যৌগিক, বিজোড় মৌলিক। মুখস্থ করিয়েছে। কিন্তু এখন আমরা ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে বার করতে পারি, নির্ণয় করতে পারি কোন সংখ্যাটি যৌগিক বা কোন সংখ্যাটি ভাঙা যায়, কোন সংখ্যাটিকে ভাঙা যায় না, কোন সংখ্যাটি মৌলিক। যে সংখ্যাকে ভাঙা যায় না ওই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে ভাঙা যায়, বা চতুর্থ পঞ্চম শ্রেণীতে শিখেছি যে সংখ্যার একাধিক সে এবং এক ছাড়া একাধিক গুণনীয়ক বা উৎপাদক থাকে, ওই সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। আর যে সংখ্যা এক, যে কোনো সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, ওই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা একটি টপিক পড়ি, সুন্দর একটি টপিক লেখি আমি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। একটু তাকাও, একটু লক্ষ্য করো। মনে করো যে বললাম 16 পূর্ণবর্গ সংখ্যা কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ
করে পাই। কত পাই? মনে করো 16 আছে, 16কে কত দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে তো ভাগ করলে হবে না, একই থাকবে। সর্বনিম্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে ভাগ করলাম 8। আবার 8কে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে 4। এই 4কেও 2 দিয়ে ভাগ করা যাবে 2, আর যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16কে আমরা মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এগুলা শিখে রাখো অষ্টম, নবম, দশম শ্রেণীতে। এইগুলা, এই যে ও আ ক খ এ বি সি ডি পড়েছ, এইগুলার মতো প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে কাজে লাগবে। এই সংখ্যাগুলোকে কি আমরা এভাবে লিখতে পারি না? 2 গুণ 2 ব্র্যাকেট গুণ 2 গুণ 2 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। এরপরে বললাম এইখানে 1 জোড়া, এইখানে 1 জোড়া, প্রতি জোড়া থেকে একটি করে, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে এই সংখ্যাটুকুকে এই জায়গায় লিখে দাও, জাস্ট বোঝার জন্য। 16 2 8 2 4 2 2। নিয়ে গুণনীয়কে নিয়ে পাই। দেখো এই প্রথম জোড়া থেকে একটি 2 গুণের জায়গায় গুণ, দ্বিতীয় জোড়া থেকে একটি নেব, 2 গুণ 2 4। অতএব 16 এর বর্গমূল বর্গমূল কত? 4। আমার কাছে মনে হয় এটা সহজ, একেবারে সহজ। মনে করো এই জায়গায় আমি 16 না নিয়ে 36 নেব, মুছে দাও। 36 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, ভাগ করলে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 9কে আর 2 দ্বারা ভাগ করা যাবে না, 3, 3 গুণ 3। তাহলে এই জায়গায় কি লেখা যাবে না? 3 গুণ 3 36, 3 গুণ 3 লেখা যাবে না? লেখা যাবে। প্রতি জোড়া থেকে একটি করে, এই জোড়া থেকে একটি, এই জোড়া থেকে একটি 2, এই জোড়া থেকে একটি 3 6। অতএব 34 এর বর্গমূল। ক্লিয়ার হলো? আমি একটু আগে দেখিয়েছি √/স্কয়ারে কিভাবে কাটা যায়। ওকে, তারপরে আমরা আসি মেইন বইয়ের উদাহরণের একটি অঙ্ক করি। উদাহরণটি কি? মেইন বইয়ের 5 নম্বর পেজের উদাহরণ নাম্বার 1। বিসমিল্লাহ। 3 1 3 6 এর বর্গমূল নির্ণয় করব। কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। 10 এর নিচে মৌলিক গুণনীয়ক কয়টি? 2 3 5 7। এই 4টা আমরা আপাতত মনে রাখব। কত? 2 3 5 7। এই 4টি সংখ্যা মৌলিক সংখ্যা আমরা এখন মনে রাখলে আমাদের চলবে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা বাড়বো, ধীরে ধীরে বাড়ব। দেখো এই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2।
2 দ্বারা যদি 3কে ভাগ করি ভাগফল 1 রইল 1। 11, 11কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 দুগুণা 10 রইল 1। 13, 1 আর 3 13। আর এভাবে যদি না হয় তোমরা এই লেখো 3 লেখো, 1 লিখো, 3 লেখো, 6 লিখো, এইভাবে পারবে। আমি মনে করি এইভাবে সহজ। তাহলে কত হলো 13, 6 দুগুণা 12, কত রইল 1 আর 16, 1 আর 6 16, 16 8। তারপরে আবার 2 দিই, কত হবে 7 দুগুণা 14, কত রইল 1 16, 8 দুগুণা 16, 4 দুগুণা 8। আবার কত 2, কত 8 7, কয়বার যাবে 3 বার যাবে, 18, 9 দুগুণা 18, 2 দুগুণা 4। তারপরে আবার কত 2, 2 1 2, 9 রইল 1, 1 আর 9 19, কত হবে 18, 9 দুগুণা 18, 1 রয়ে গেল 12, 6 দুগুণা 12। আবার 2 দি হবে হয়তো 9 দুগুণা 18, 1 রইল 8 দুগুণা 16। আবার 2 দি হবে 4 দুগুণা 8, 9 দুগুণা 18। আর 2 দি হবে না 49, জানি 7 7 49। তাহলে লেখি এখানে 3 1 3 6 সমান এইটুকু লেখি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কয়টা 1 2 3 4 5 6। তাহলে আরো 2টি লিখতে হবে, তারপরে 7 গুণ 7। আসি আমরা এরপরে 2 গুণ 2, তারপরে গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 7 গুণ 7। লক্ষ্য করো এই জোড়া থেকে একটি, এই জোড়া থেকে একটি ক্রস চিহ্ন দিয়ে দিলাম বুঝার স্বার্থে। এই কালি দিয়ে না দিয়ে অন্য কালি দিয়ে দিই। কি দেই, এইটা থেকে এক জোড়া একটা, এই এক জোড়া থেকে একটা, তারপরে ওই এক জোড়া থেকে একটা, ওই এক জোড়া থেকে একটা, প্রত্যেক জোড়া থেকে আমরা একটি করে নিয়ে নিলাম বুঝার স্বার্থে। তোমরা আবার লাল কালি দিয়ে দাগ দিও না। লক্ষ্য করো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এই 8 গুণ 7, 7 8 56। অতএব 3 1 3 6 এর বর্গমূল দেই 3 1 3 6 এর বর্গমূল 56। বা এই জায়গায় এই সংখ্যাগুলাও লিখতে পারো যে 2 গুণ 2 গুণ 2 গুণ 7, তারপরে লিখতে পারো 56। একটু আগে মনে আছে বলেছিলাম যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 9 যদি হয়, হ্যাঁ 1 4 5 6 7 9 যদি হয়, ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। দেখো ওই সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 আছে কিনা নাই, তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা। কি হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, কঠিন লাগে না? মোটেই কঠিন না, মোটেই কঠিন না। এগুলা তোমরা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাও। আমি যদি বেঁচে থাকি
আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে আর তোমরাও থাকো আমার সাথে, তাহলে দেখবে একটি অধ্যায়ের পর একটি অধ্যায় আমি আমার নিজের যথাসাধ্য চেষ্টা করব। চলে আসো সপ্তম শ্রেণীর ভেরি 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 ইম্পর্টেন্ট, যতবার ভেরি বলা যায়, এবং খুবই আনন্দময় একটি টপিক নিয়ে এখন আলোচনা করব। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, এর মধ্যে অন্যতম একটি কি, আসো ওনাকে লাল কালি দেই। বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়। বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়, এইটি দেখার পরে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। লিখি, বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে লিখি একটি সংখ্যা, কত? 2304। এই সংখ্যাটি গণিত বইয়ের, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5 নম্বর পেজের অর্ধেকের নিচে আছে, এই দেওয়া আছে। এইটা করি, মানে উদাহরণ 2। উদাহরণ 2 এই সংখ্যাটি করি, তাকাও। যে কথাগুলো বলবো সরাসরি মস্তিষ্কে ডেলিভারি দিয়ে দাও, কখনো ভুলবে না। যে এমন নয় যে এদিকে শুনলাম এদিকে বেরিয়ে গেল, না, এমন হবে না। এবং তুমি যখনই পড়বে একটি জিনিস মনে রাখবে, পড়ার টেবিল হবে মোবাইল মুক্ত, শব্দমুক্ত, একটি নির্জন নিস্তব্ধ জায়গায়, সাউন্ডলেস জায়গায় তুমি পড়ে বসবে যতক্ষণ পড়ো। এই সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? বাঘের সাহায্যে। সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো ওই সংখ্যার ডান দিক থেকে জোড়ায় জোড়ায় উপরে দাগ টানতে হবে। তারপরে ডান দিকে একটি খাড়া দাগ টানতে হবে, টানবো। 2 কাজ। 3 নম্বর কাজ হলো বাম দিক থেকে প্রথম যে সংখ্যাটি আছে, প্রথম যে এক জোড়া আছে, এই এক জোড়ার নিচে পূর্ণবর্গ সংখ্যা বসাতে হবে। 23 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? 1, 4, 9, 16, 25 হলে হবে না, তাহলে আমি এই জায়গায় বসিয়ে দেব 16। ওকে, 16 এর বর্গমূল কত? এই বাঘের ঘরে কত বড় সংখ্যা বসিয়েছি, 4। 4 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, আর 16 এর বর্গমূল বা বর্গমূল সংখ্যা হচ্ছে, বা পূর্ণ বর্গমূল সংখ্যা হচ্ছে 4। ওকে, তারপরে 5 নম্বরে 4-5টা নিয়ম আছে, 6টা। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। 3 থেকে 6 যাবে না। 13 থেকে 6 যদি চলে যায় কত হবে? 7। 1 থেকে 1 গেলে কি? 0। এই জায়গায় ডান দিকে যেভাবে একটি খাড়া দাগ টেনেছি বা দিয়েছি, এই বাম পাশে একটি খাড়া দাগ দিয়ে দেবে। দিলাম, লক্ষ্য করো। এই জায়গায় বাঘফলের গড় কত আছে? 4। এই 4-এর দ্বিগুণ হবে বাজকের গড়ে। বাঘফলের গড়ে যত থাকবে, বাজকের গড়ে তার দ্বিগুণ হবে, 4, 8। এখন এইটা হলো, এই কলামটা হলো, এই জায়গাটা হলো বাজক, এই জায়গাটা হলো বাহ্য। তাহলে আমরা জানি যে বাজক থেকে বাহ্য সবসময় বড় হতে হয়, কিন্তু এইখানে ছোট। একটি সংখ্যা নামাবো না, এক জোড়া, কি হবে? 0, 4। এই জায়গায় একটি সংখ্যা বসানোর মতো জায়গা রেখে দিবে। তারপরে দেখো, আমি এই জায়গায় বসাবো মনে মনে 1, কখনোই 0 না, এই জায়গায় আমি বসাবো 1। এই 1 দ্বারা এই 81কে গুণ করে
ভাগফলের এই এক দ্বারা এই বাজকের 81কে গুণ করে বাহ্যের ঘরে বসিয়ে দেব, তাহলে 704 আর 81 অনেক ছোট হয়ে যায়। কত দেব? 2, এখানে 2 কত হবে? 2 দ্বারা যদি আমি 82কে গুণ করিতে 2 দুগুণা 4 8 দুগুণা 16 164 না, এখনো 704 থেকে অনেক ছোট। দেখো তারপরে কি, এইখানে 3, এইখানেও 3, 3 তিরিঙ্গা 9, 3 24 না, এখনো হচ্ছে না। যাই, এভাবে যাব যত সংখ্যা পর্যন্ত আমার যেতে হয়, আমি অত সংখ্যা পর্যন্ত যাব। মনে করো এই জায়গায় আমি 5, এই জায়গায় 5, তো 5 5 25 রইল 2, 5 8 40 আর 2 42 না বাবা, আরও যাবে। হ্যাঁ যাবে। ওই জায়গায় কত বসিয়ে দেই? 6 বসিয়ে দেই। 6 বসালে তো হবে না, কত? 8 8 বসিয়ে দেই, দেখি কি হয়। 8 দিয়ে 8কে গুণ করলে 88 গুণ 8, 8 8 64, 64 4 রয়ে গেল 6, 8 8 64, 64 আর 6 70। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে 0। অতএব 2304 এর বর্গমূল, 2304 এর বর্গমূল কত? 48। ওকে, এবং এই যে নিয়ম রয়েছে, এই নিয়ম যত বড় সংখ্যাই হোক, যতবারই হোক, একই নিয়মে একই ধারাবাহিকভাবে চলবে। আর একটি অঙ্ক করি। মেইন বইয়ের উদাহরণ 3 কি দেওয়া আছে? অঙ্কটা ডাক 4 8 6 1 3। অনেক বড় সংখ্যা, বয় হচ্ছে না, বয় হওয়ার কোনো কারণ নেই। প্রথমে কি কাজ? 1 নম্বরে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় টান দিতে হবে। 1 2 একটা থাকলে এই একটি সংখ্যার উপরে আর কোনো দাগ টানব না। তারপর ডান পাশে একটি খাড়া দাগ টেনে নেই। 3 নম্বরে কাজ হলো বাম দিক থেকে প্রথম যে সংখ্যা আছে এই সংখ্যার নিচে পূর্ণবর্গ সংখ্যা বসবে। 1 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? সরি 3 এর পূর্ণবর্গ, 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? 1। তাহলে আমি এই জায়গায় বসিয়ে দেব 1। 1 এর বর্গমূল কত? 1। ওকে, দুই 3 থেকে 1 যদি চলে যায় বা বিয়োগ করি তাহলে 2 থাকবে। এইখানে দেই, এই ভাগের ঘরে আছে 1, ওই বাজকের ঘরে তার দ্বিগুণ হবে। ওকে, হ্যাঁ। এরপরে এই জায়গায় একটি সংখ্যা বসাতে হবে, এই জায়গায় একটি সংখ্যা বসাতে হবে। মনে করো এই জায়গায় তুমি একটি 1 বসাবে, শূন্যতার বসালে হবে না, 1 বসাবে। তাহলে বাজক থেকে বাহ্য ছোট হয়ে গেল, তুমি নামাও এখন 1 জোড়া, 2 আর 2 হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো তো কত বসালে তোমার সংখ্যাটা 216 থেকে ছোট হয়। মনে করো এই জায়গায় আমি 6 বসাবো, মানে 1 2 3 4 5 6,
6, এই 6 দ্বারা 6কে গুণ করলে 6 6 36 রয়ে গেল 3, 6 দ্বারা 2কে 6 দুগুণা 12 আর 3 15, অনেক ছোট। দেখি 7 দিয়ে দেখি, 7 7 কি দেখো, কি 7, এই 7 গুণ কত 27, 7 7 49, 4 রয়ে গেল, 7 দুগুণা 14, 14 আর 4 18, ওই জায়গায় আমরা বসাবো 189। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করে দেই, কি হবে? যদি 6 থেকে 9 যাবে না, 16 থেকে যদি 9 চলে যায় 7, এইখানে 0, এই জায়গা থেকে 10, 10 থেকে 8 চলে গেলে 2। আসো আবার খাড়া টান, এইখানে কত 7, এই 7-এর দ্বিগুণ হবে, 7-এর দ্বিগুণ কত হবে 14, এক গড় বসানোর মতো জায়গা রেখে বামে বসাবো। 14 যদি 4 হয় তাহলে কত থাকলো 1, এই 2-এর সাথে 1 যোগ হবে, 2 আর 1 3। এখন বাজক থেকে বাহ্য ছোট হয়ে গেল, আমাকে আরেক জোড়া নামাতে হবে, এই জোড়া আমি নামালাম। ওকে, এই জোড়া আমি নামালাম। এখন দেখতে হবে এই জায়গায় যে সংখ্যা বসাবো, এই জায়গায় সেম সংখ্যা বসাবো। এই জায়গায় সংখ্যা 1 2, এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9, 9-এর উপরে তো বসানো যাবে না, 9-এর উপরে কোনো অঙ্ক বসানো হয়ও না, কারণ 0 থেকে 9, 1 থেকে 0 পর্যন্ত 10 ভিত্তিক সংখ্যা। তাহলে যদি আমরা এই জায়গায় 8 বসাই আর এই জায়গায় 8 বসাই, তাই কত হবে দেখি, 3 4 8 গুণ 8, 8 8 64, 64-র 4 6 রয়ে গেল, 4 8 32, 32 আর 6 38, 38 আর 8 3 রয়ে গেল, 3 8 24, 24 আর 3 27। এটা থেকে এটা চলে গেলে 0। অতএব 31,684 এর বর্গমূল 3,1,6,8,4 কত? এত। আমি এর আগে বলেছি যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 00 1 4 5 6 7 9 এইসব সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 8 এইসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, শুধু কি পূর্ণ সংখ্যা। ওকে, আমি মনে হয় বোঝাতে পারছি। তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে লিখো, দেখে ক্লাসটি দেখে চুপ করে চলে যাবে না, শুধু দেখার জন্য ভিডিওতে ক্লিক করবে না, নোট করবে, আমাকে দেখাবে, বলবে। আসো, আমরা যদি পূর্ণ সংখ্যার বর্গমূল করতে পারি তাহলে অবশ্যই দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব। আসো একটি সংখ্যা দেখি। মেইন বইয়ের পেজ নাম্বার 9 এর উদাহরণ 1 এই সংখ্যাগুলো যদি তুমি এই উদাহরণের অঙ্কগুলো যথাযথভাবে শিখে থাকো, অনুশীলনীর প্র্যাকটিস নিজে করবে, স্যারের কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই পারবে। একটি সংখ্যা দেওয়া আছে 26.5225,
আমাদের কাজ কি? সর্বপ্রথম কাজ হলো ডান দিক থেকে জুড়ায় জুড়ায় দাগ। ওকে, ডান দিক থেকে জুড়ায় জুড়ায় দাগ টেনে নিলাম। তারপর কি করব? ডান দিকে খাড়া দাগ দিয়ে দিলাম। তারপরে বাম দিক থেকে প্রথম যে সংখ্যা আছে ওই সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা, এরপরে আর লাগবে না পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 26 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? 25, তার বর্গমূল 5। বিয়োগ দাও, 1 হবে। 26 থেকে 25 চলে গেলে 1। এই জায়গায় যে খাড়া দাগ দিয়েছ বামেও খাড়া দাগ দাও। এইখানে 5, এইখানে আসলে 10। 10 কি 10 দ্বারা কি 1কে ভাগ করব না, 1 জোড়া নামিয়ে দাও, 5 বা 5 2। যেহেতু দশমিকের ডান পক্ষে আমি চলে গেছি, এই জায়গায় আমি দশমিক বসিয়ে দেব। তারপরে এই জায়গায় একটি 1 বাও, এই জায়গায় একটি 1 বাও। বসালে কত হবে? এই 1 দ্বারা এই 101কে গুণ করলে 101। বিয়োগ দাও, 2 থেকে 1 চলে যদি বিয়োগ করি 1, 5 থেকে 0 চলে গেলে 5। আবার দাগ, বাম পক্ষে খাড়া দাগ টানো। দেখো ওই জায়গায় 1 আছে, কত আছে? 1 আছে। আমি ওই 1-এর জায়গায় 2 দিয়ে দেব। এই যে 10 আছে, এই 10-এর জায়গায় 10। অথবা এই জায়গায় দশমিক ছাড়া তুমি চিন্তা করো 51, 51-এর দ্বিগুণ এই জায়গায় হবে 102। এখন 102 দ্বারা কি আমি 51কে ভাগ করব? মোটেই না, আমি আর 1 জোড়া নামিয়ে দেব। ওকে, এই জায়গায় যদি আমি 5 বসাই, এই জায়গায় যদি আমি 5 বসাই, এই 5 দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে ওকে, অতএব 2 6 মানে 26.525 একটি একটি করে পড়বে আলাদা করে, যেহেতু শতাংশ 1 থেকে বা দশমিক সংখ্যাকে একটি একটি করে পড়তে হয়। এর বর্গমূল কত? বর্গমূল 2 6.52, আরে বাবা আবার 2 কেন? 2 5 সমান 5.15। 5.15। আর একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এই দশমিকের সাইটে, দশমিকের ডান পাশে যত জোড়া থাকবে দশমিকের ডান পক্ষে তত গড় বর্গমূল সংখ্যা হবে। যদি দেখা যাইতো যে এই দশমিকের ডান পক্ষে জোড়া আছে, 4 জোড়া সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে 4 দশমিক স্থান পর্যন্ত হবে। কত পর্যন্ত হবে? 4 দশমিক স্থান পর্যন্ত হবে। দেখবে তোমরা উদাহরণ 3-এর মধ্যে আছে, উদাহরণ 4-এর মধ্যে আছে, তোমরা দেখে নিও। মানে দশমিকের পরে যে কয়টি জোড়া থাকবে ভাগফলের দশমিকের ডান পক্ষে তত দশমিক স্থান পর্যন্ত যাবে। ওকে, এবং এই উত্তরের ক্ষেত্রে সবসময় যেহেতু পূর্ণ সংখ্যা নয় আনুমানিক, এই জায়গায় আমরা একটা শব্দ আজ থেকে প্রতি ক্ষেত্রে আমরা যোগ করে দেব, প্রায়। ওকে, তারপরে আমরা আরেকটি সংখ্যা চলে যাই, শেষ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। যদি ক্লাস ভালো লাগে তাহলে অনেক লম্বা ক্লাস হলেও বিরক্ত লাগে না, আর যদি ভালো না লাগে তাহলে এই ছোট্ট একটি ক্লাসটাও আমরা স্কিপ করে চলে যাই। মনে করো একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করার পরে তার বর্গমূল হলো 3.0418। এখন তুমি দেখলা যে দশমিকের পরে 1 2 3 4
তোমার মনে মনে যে আমি দশমিকের পরে 3 গড় নিব, 3 দশমিক স্থান পর্যন্ত নিব, 1 2 3 নেও, 0 নেও, 4 নেও, 1 নেও, তাহলে তোমাকে কত বাদ দিতে হবে? 8 নম্বর গড় বাদ দিতে হবে, বাদ পড়ে যাবে। এই ক্ষেত্রে কি করবা? তুমি যে 4 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত এই দশমিকের পরে 4 নম্বর গড়টি বাদ দেবা বা এই সংখ্যাটি বাদ দেবা, এই সংখ্যার দিকে তুমি তাকাবা। যদি এই সংখ্যাটা 0 1 2 3 4 হয়, তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে কোনো কিছু যোগ হবে না। আর যদি ওই যে সংখ্যাটা তুমি বাদ দিবা, হ্যাঁ, এই সংখ্যাটা যদি 5 6 7 8 9 হয়, তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে অবশ্যই 1 যোগ করতে হবে। 2 4 0 দশমিক 3। যদি 5 থেকে 9 পর্যন্ত থাকে, তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আর 0 থেকে 4 পর্যন্ত থাকলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে কোনো কিছু যোগ করতে হবে না। ওকে, নেক্সট। আমরা তো অনেক কিছু শিখে ফেললাম। কি? দশমিক সংখ্যার বর্গমূল দেখলাম। এখন আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা। মনে করো এই পূর্ণবর্গ সংখ্যার মধ্যে হরে আছে 32, লবে আছে 50। ওকে, এই সংখ্যাকে যদি আমরা একটু লঘিষ্ঠকরণ করি, তাহলে লব এবং হরকে 2 দ্বারা ভাগ করা যাবে। 50কে 2 দ্বারা ভাগ করলে 25, আর 32কে 2 দ্বারা ভাগ করলে 16। কি? 16 পাওয়া যাবে। ওকে, যদি একটি ভগ্নাংশের লব ও পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়, হর ও পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সমস্ত ভগ্নাংশটি হবে পূর্ণবর্গ সংখ্যা। আমি আবারও বলি, একটি সংখ্যা যখন তুমি গরিষ্ঠ আকারে পেলে, বড় আকারে, তুমি লঘিষ্ঠ করার পর যদি তোমার লবের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়, হরের সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে ওই সমস্ত ভগ্নাংশটিকে তুমি বলবে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, যাও, ভগ্নাংশের বর্গমূল। তোমাদের বই 10 নম্বর পেজের উদাহরণ 5 কি দেওয়া আছে? যে 81/64 এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করতে হবে। কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলি যে সমাধান, যে ভগ্নাংশটির লব 64 এর বর্গমূল চিহ্ন দেই। কত? 64 কত হবে? 8। আবার ভগ্নাংশটির লেখে আবার হর 81 এর বর্গমূল কত হবে? 8 1 9 9 81। ওকে, আমরা কি বলবো এরপরে? অতএব 81/64 এর মানে এই ভগ্নাংশটির
বর্গমূল। বর্গমূল কত? এই বর্গমূল দেব। উপরে 64, নিচে কত? 81। উপরে কত হবে? 8, নিচে কত হবে? 9। ওকে, হয়ে গেল যে নির্ণয় বর্গমূল। 8, 9 ভাগের 8। এই সংখ্যাকে আরেকটি সহজ পদ্ধতিতে করা যায়, দেখিয়ে দিই। দেখো, এই জায়গায় যদি এই যেভাবে পেলাম 64, 81, ওই জায়গায় পৃথকভাবে আমি বলবো 64, পৃথকভাবে রুট দেব 81, তখন 64 এর বর্গমূল 8, 81 এর বর্গমূল 9। এইভাবে আমি লিখতে পারি। ওকে, এই ক্ষেত্রে যদি ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ হয়, একই নিয়ম। যদি মিশ্র ভগ্নাংশ হয় তাহলে তাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবে, তারপরে বর্গমূল করবে। আমরা আসলাম, তারপরে দেখি আমরা যে অধ্যায়ের যে টপিক ছিল, শিরোনাম ছিল যে মূলদ ও অমূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ ও অমূলদ সংখ্যা। আমি লিখি 1, 2, 3, 4, 5 ইত্যাদি। পরীক্ষার পেপারের মধ্যে যখন পেপার চাওয়া হয়, আমি নিজে চাই পরীক্ষার পেপার দেখি, হায় ইত্যাদির বন্যা হয়ে যায়। যখন কোনো কিছু লেখা যায় না, 2-1টি শব্দ লিখি ইত্যাদি। দেখো, এই ইত্যাদিতে আমরা 1, 2, 3, 4, 5 আরও সংখ্যা মানে সামনের দিকে যাচ্ছি। প্রতি ক্ষেত্রে আমরা 1 করে বাড়তেছি। এই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কি বলে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ও স্বাভাবিকের সাথে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এখন দেখো, আমরা এই জায়গায় এই স্বাভাবিক সংখ্যাগুলোকে মনে করো 1, সবুজ নিলাম আমি 1। যদি আমি 1 নিয়ে থাকি তাহলে আমি জানি যদি কোনো ভগ্নাংশের লবেও 1 থাকে, হরেও 1 থাকে, তাহলে তার ভাগফল 1। আবার যদি একটি পূর্ণ সংখ্যা নিলাম, স্বাভাবিক সংখ্যা, যে 2 নিলাম, 2 নেওয়ার পরে যদি 2কেও যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। আর একটি সংখ্যা নিলাম 3, এই 3কেও যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে 3ই থাকবে। বা 3কে যদি এই 1/3কে যদি লব এবং হরকে আমি 2 দ্বারা গুণ করি তাহলে লবে হবে 6, হরে হবে 2। এই পূর্ণ সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে আমি রূপান্তর করেছি। আবার এই সাধারণ ভগ্নাংশ লব হরে যদি আমি কাটাকাটি করি বা ভাগ করি, একই সংখ্যা দ্বারা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি আবার পূর্ণ সংখ্যা পাচ্ছি। যদি কোনো সংখ্যাকে লব এবং হরে প্রকাশ করা যায়, আবার লব এবং হরকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়, তখন ওই সংখ্যাকে বলে মূলদ সংখ্যা। আমরা বড় ক্লাসে উঠলে পড়ব p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, আর p/q আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় না, এই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। আসো এখন এই পূর্ণ সংখ্যাগুলো তো দেখলাম যে এইগুলাকে ভগ্নাংশে রূপান্তর করা যায় পূর্ণ সংখ্যা, তাহলে এইগুলা হলো মূলদ সংখ্যা। আরও কিছু সংখ্যা লিখি। মনে করো একটি সংখ্যা আছে 0.1। আমি জানি যে এই দশমিকের পরিবর্তে তার পরিবর্তে 1, দশমিকের পরে 1 ঘর, এর পরিবর্তে একটি 0,
লবে কি আছে 1, তাহলে দেখা যাচ্ছে 0.1 এরপরে একটি শূন্য বসে আছে, যে 0.1কে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারছি। আবার আরেকটি সংখ্যা আছে 1.5, এই সংখ্যাকেও আমি 1/1025। আরেকটি সংখ্যা আছে 2.023, এই সংখ্যাকে আমি দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 2 ঘর 2 শূন্য, লবে যে সংখ্যা আছে 203। এই সংখ্যাকে আমি হর এবং লবে বা লব এবং হরে প্রকাশ করতে পারছি। যে সকল সংখ্যাকে লব এবং হরে বা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায়, লব হর থাকলে অবশ্যই ভগ্নাংশ, যদি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করা যায়, ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তারপরে আসো অমূলদ। অমূলদের ক্ষেত্রে এগুলা মুছি। আসো আমি বলি, শেষ পর্যায়ে আসছি। দেখো, আমি এর আগে বলছি, লেখি আমি, যে পূর্ণ বর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে আমি পাব পূর্ণ সংখ্যা। আর যদি শুধু পূর্ণ সংখ্যাকে বর্গমূল করি তাহলে পাব আমি দশমিক সংখ্যা। মনে করো আমি রুটকে 2 বা 2 এই সংখ্যাকে আমি বর্গমূল করলাম। এই সংখ্যাকে যদি আমি বর্গমূল করি তাহলে পাব 1.4 বা 414, তারপরে কত আছে 2135 সামথিং, আরও অঙ্ক আছে, শেষ নেই। এখন দেখো, ওই পূর্ণ সংখ্যাকে যখন আমি বর্গমূল করেছি, ওই যে সংখ্যা যেটি এসেছে, আমরা যে সংখ্যাটি পেয়েছি বা প্রাপ্ত সংখ্যাটিকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না, বা ওই সংখ্যাকে কখনো একটি ভগ্নাংশে রূপান্তর করা যাবে না। যদি একটি পূর্ণ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করি পূর্ণ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যাকে বর্গমূল করি দশমিক সংখ্যা, কিন্তু ওই দশমিক সংখ্যা আর কখনো ভগ্নাংশে রূপান্তর করা যাবে না। এ সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। পরীক্ষাতে আসবে, মনে রেখো, √2, √3, √4, হ্যাঁ √4 নয়, √2, √3, √5, √7, √11, এইগুলা তুমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে পাবে। এবং যখন তোমরা অনেক বড় হবা, কলেজ জীবনে যাইবা, তখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উচ্চতর গণিতের মধ্যে এইগুলা টপিক আছে। এগুলো তো প্রাথমিক লেভেলের আলোচনা, প্রাথমিক ও আ ক খ ABCD এইগুলোর মতো, এইগুলা প্রাথমিক লেভেলের আলোচনা। এই মাত্র শুরু, জার্নিটা শুরু হলো। দেখো, তারপরে যাই, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ, ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতের পূর্ণ সংখ্যার মধ্যে দেখেছ যে এইভাবে দেখেছ, এর চিহ্ন দ্বারা, এটাকে আমরা বলেছি সরল রেখা। এই সরল রেখার উপরে যখন আমরা সংখ্যা স্থাপন করেছি, তখন ওই সংখ্যাকে আমরা বলেছি ওই সরল রেখার উপরে, কারণ রেখা নো ফিক্সড পয়েন্ট, রেখা অসীমভাবে বিস্তৃত হয়। ওই সরল রেখার উপর যখন আমরা সংখ্যা স্থাপন করি, ওই সংখ্যাটি হয় সরল, মানে সংখ্যা রেখা। কি হয় সংখ্যা রেখা? 0, একটু 1, 2, 3, 4, 5, 6 আরও চলতে থাকে। 0 থেকে ডান দিকে গেলে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিলেও চলে, না দেওয়াটাই উত্তম। কারণ আমরা জানি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন না থাকলে প্লাস থাকে বা যোগ চিহ্ন থাকে।
তারপরে শূন্য থেকে বাম দিকে গেলে -1 বা মাইনাস কি লিখলাম 1 -2 বা -3 -4 -5 এমন। তখন এই সংখ্যাটাকে এই যে এটাকে আমরা বলেছি সংখ্যা রেখা। আমরা এই জায়গায় দেখব সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ। আমি জানি এই ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, তোমাদের জন্য অনেক লেন্থি হয়ে যাবে। এরপরেও ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ আমি মনে করি এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকার কথা না। দেখো, আমি নিলাম একটি এই টপিক। মনে করো আমি 0 দিলাম। 0 থেকে ডান দিকের সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। 1 2 3 4 5 এভাবে নিলাম। এখন আমাকে বলা হলো যে তুমি সংখ্যা রেখায় 2 এর অবস্থান দেখাও। সংখ্যা রেখায় যদি তুমি 2 এর অবস্থান দেখাও, তাহলে এই তুমি 2 এর ঘরে আসার পরে এইভাবে একটি বৃত্ত দিয়ে চিহ্নিত করে দেখাবে যে ওই গাঢ় চিহ্নিত সংখ্যাটি তুমি নির্দেশ করবে যে সংখ্যা রেখায় 2 এর অবস্থান এই জায়গায় রয়েছে, 0 থেকে 2 ঘর ডানে রয়েছে, বা 0 থেকে ধনাত্মক 2 ঘর ডানে রয়েছে। ওকে, এখন দেখো তুমি, এটা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। একটি অপূর্ণ বলতে ভগ্নাংশ। মনে করো তুমি একটি সংখ্যা রেখা নিলা, ওকে, তারপরে তুমি 0 দিলা, 1 দিলা, তারপরে তুমি 2 দিলা। তোমাকে যদি বাপু 1 দিলা, 1 2 3 4, মানে 1 ঘরকে আমি আর 4 অংশে বিভক্ত করলাম। 1 2 3 4। এই জায়গায় আসার পরে তুমি এই জায়গায় একটি বৃত্ত ভরাট করে দিলে। তুমি এভাবে একটি সংখ্যা রেখা পেলে, ওটাকে তুমি সংখ্যায় প্রকাশ, ওই সংখ্যা রেখাকে পূর্ণ সংখ্যায় বা ভগ্নাংশের একটি সংখ্যায় প্রকাশ করতে হবে। তখন তুমি দেখো, প্রথমে তুমি 0 থেকে 1 নিলা, তারপরে কত 1 2 3 4। তাহলে তুমি 4 অংশের কয় অংশ নিলা? 1 2 3 3। ওই সংখ্যাকে যোগ করো, 4 যোগ 3 যোগ 4, 4/7। তুমি লক্ষ্য করে দেখো, 1 2 3 4 5 6 7। হয়েছে কি হয়েছে না? এই যে তুমি পেয়ে গেলা। বা এটাকে তুমি বলতে পারবা যে 1/4 তোমাকে যদি বলা হয় 1/4 সংখ্যা রেখা দেখাও, তুমি এই সংখ্যাটি দেখিয়ে দেবে। তুমি কি করবে? এই সংখ্যাটি দেখিয়ে দেবে। ওকে, এটা হলো ভগ্নাংশের সংখ্যা রেখা। এর আগেরটি পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা। এখন দেখাবো আমরা অমূলদ সংখ্যার সংখ্যা রেখা। আমি যদি এখন এই অমূলদ সংখ্যার মূলদ সংখ্যার সংখ্যা রেখার নিয়ে আলোচনা করি, তাহলে 2 4 5 ঘন্টা আলোচনা করা যাবে। বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলার বিশদ আলোচনা আছে। এটা একটা আলাদা একটা জগৎ। তারপরে সংখ্যাটুকু আমরা দেখব। মনে করো √3, 1 2 থেকে √2 √3 √5 √6 √7 √8 এই সংখ্যাগুলো রুটের মানগুলো মুখস্থ করে নেবে। মনে করো 1.732 আরও আছে। এই সংখ্যাটা তুমি
মানে আসন্ন মান। এরপরে তুমি 1.7 দেখাও। 3 তো যোগ হবে না 2 ঘর বাদ দিলে, বা প্রায়। এই সংখ্যাটার তুমি সংখ্যা রেখা দেখাও। তাহলে আমি এই সংখ্যা রেখা 0, 1, 2, 3। লক্ষ্য করো, এই যে 0 থেকে তুমি 1 পর্যন্ত গেলা, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার এইটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মানে তুমি একটি গড়কে আরো 10টি গড়ে বিবেচনা করলা। তাহলে তুমি এই 0 থেকে 1 আসলা, তারপরে 7 যেতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে তুমি সংখ্যা রেখায় বলবা যে 0 এর ধনাত্মক পাশে গাঢ় চিহ্নিত এই অংশটি হচ্ছে 1.7। কি 1.7? অতএব গাঢ় চিহ্নিত বৃত্ত সংখ্যা রেখায় √3 এর অবস্থান। বলতে পারবো কি পারবো না? কি বলবো? যে অতএব গাঢ়, হ্যাঁ এগুলো গাঢ় সুন্দর গাঢ় চিহ্নিত বৃত্তটি কি? এটা কি রেখা? সংখ্যা রেখা। গাঢ় চিহ্নিত বৃত্তটি সংখ্যা রেখায় √3 এর অবস্থান। কোন জায়গায়? এই জায়গা। ওকে, এই জিনিসগুলা লক্ষ্য করলে বই দেখো। প্রথমে বই দেখো, তুমি মেইন বইটুকু দেখো, পড়ো, তারপরে ক্লাসটি দেখো, নোট করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পারবে। এই ক্লাসটি কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে। আমি আবারও বলছি, বারবার বলছি, যদি তোমরা কোনো টপিকে কোনো জায়গায় বুঝে না থাকো, তোমরা আমাকে লিখো কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।